তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী নেই, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? জুলাইয়ের যে ব্যাপারটা, জুলাই তো আসলে আপনার হচ্ছে একদিনে হয় না। কারণ আমরা দীর্ঘ 16 বছরে বাংলাদেশের মানুষ সঠিকভাবে কথা বলতে পারে নাই, তার ন্যায়ের পক্ষে দাঁড়াতে পারে নাই। ন্যায়ের পক্ষে দাঁড়াইলেও তাদের হচ্ছে বিভিন্ন কিছু ফেস করতে হচ্ছে। আমরা দেখেছি 2009 সালে বিডিআর বিদ্রোহ, ইভেন 13 সালে হেফাজত ইসলামের কর্মীদেরকে কীভাবে নিরীহভাবে হত্যা করা হয়েছে। তারপর হচ্ছে আপনার 14 সালের যে রাতের অন্ধকারে নির্বাচন, 18 সালের দামি নির্বাচন, এবং আমরা যাই দেখেছি আওয়ামী লীগের আমলে কোনো সঠিক কোনো কাজ করা হয় না। এবং আমার পিছনে জাতীয় সংসদ ভবন আছে, এই সংসদ ভবনে রাতের অন্ধকারে নির্বাচিত প্রতিনিধিরা তারা হচ্ছে সংসদ ভবনে কথা বলেছে, তারা আমাদের পক্ষে কথা বলে নাই, তারা ফ্যাসিস্ট হাসিনার পক্ষে কথা বলেছে। যে ফ্যাসিস্ট হাসিনা দেশের লক্ষ লক্ষ আলেমদেরকে নিরীহভাবে হত্যা করেছে, যে ফ্যাসিস্ট হাসিনা গণতন্ত্রের পক্ষে কথা বলার জন্য আপনার শত শত হাজার হাজার আপনার হচ্ছে স্বাধীনতা যে কর্মীদের হত্যা করেছে। এবং এই ফ্যাসিস্ট হাসিনা বিএনপির এবং জামাত ইসলামের আপনার লক্ষ লক্ষ মানুষদেরকে পঙ্গু করেছে এবং হাজার হাজার মানুষকে হত্যা করেছে। পুরো জুলাইতে আমরা হচ্ছে বৃহত্তর মিরপুরের আপনি হয়তো জেনে থাকবেন যে মিরপুর 10-এ যে আন্দোলনটা হয়েছে, আমরা মিরপুর 10-এ সকলের সাথে ছিলাম। হয়তো আমরা একটু সামনের সারিতে ছিলাম, কেউ হয়তো পিছনের সারিতে ছিল। আমি যদি স্মৃতিচারণ করতে চাই, আমি আসলে যদি ওগুলো ভাবি এখন আমি ঘুমাতে পারি না। মানে কি বিভৎস সিনারিও, যা একটা সাধারণ মানুষ কিভাবে যে হত্যা করে এটা নিজের চোখে না দেখলে ভাই বুঝতে পারতাম না। আমাদের আন্দোলনের জোন ছিল আপনার হচ্ছে 10 নম্বর গোল চত্বরে। আপনার হচ্ছে আমরা যখন আন্দোলন করে একটু মিছিল নিয়ে হচ্ছে মিরপুর স্টেডিয়ামের দিকে যাই, ওখানে নির্বিচারে ভাই আপনার হচ্ছে অনেক লোককে মানে এটা হচ্ছে ভাই 18 জুলাইতে আমরা যখন আপনার হচ্ছে শহীদ ওয়াসিম এবং আবু সাইদের হত্যার দাবিতে যখন আমরা মিছিল নিয়ে ওখানে যাই, সেখানে পুলিশ নির্বিচারে ভাই গুলি চালায়। ওখানে আমাদের একসাথেই প্রায় মনে করেন 7 থেকে 8 জন লোক সেখানে মারা যায়। আমরা হচ্ছে লাশ নিতে গিয়েছিলাম, লাশ নিতে গিয়ে হচ্ছে ওখানে আবার হচ্ছে আপনার ম্যাক্সিমাম 13 থেকে 14 জন লোক আবার আহত হয়। ভাই কি যে সিনারিও ভাই, আপনার হচ্ছে এমন নির্মম হত্যাযোগ্য বাংলাদেশের ইতিহাসে হয়েছে কিনা আমার জানা নেই। 5 অগাস্ট বলতে আপনি জেনে থাকবেন যে আপনার আমরা 2 তারিখ থেকে আমাদের যে 1 দফার দাবিতে আমরা রাজপথে যখন ছিলাম, তখন থেকে 2 তারিখ রাত থেকেই একটা কথা চাউল হচ্ছিল যে গণভবনে যদি আমরা প্রবেশ করতে পারি, কে কি খাবেন, কার কি চাহিদা। কারণ হয়তো অনেকের চাহিদা ছিল যে গণভবনে প্রবেশ করে উল্লাস করবে, অনেকের চিন্তাধারা ছিল গণভবনে প্রবেশ করে ছবি তুলবে। বাট আমার ইচ্ছা ছিল যে আমি শেখ হাসিনার বেডে গিয়ে আমি দেখবো যে গণভবনে কি কি আছে এবং একটা স্বৈরাচার তার জীবনযাপন কেমন হইতে পারে। তো আমার ছিল কনফিডেন্স। আমরা 5 তারিখে জানি না যে শেখ হাসিনা আপনার দেশ ছেড়ে পালাবে, কারণ আমরা রাজপথে ছিলাম। আমরা যখন মিরপুর 10 থেকে আমরা হচ্ছে শাহবাগের উদ্দেশ্যে যাচ্ছিলাম, কারণ আমাদের তো 5 তারিখে প্রোগ্রাম ছিল শাহবাগে। আপনি তো জানেন যে তখন আমরা হচ্ছে যখন আমরা আগারগা ক্রস করি, তখন আমাদের সিদ্ধান্ত আমরা পাল্টাই এবং হচ্ছে সেটা আমার নেতৃত্বেই যে আমরা বললাম যে আমরা হচ্ছে শাহবাগের দিকে যাব না, আমরা হচ্ছে সংসদ ভবন এবং গণভবনের দিকে যাব। যেহেতু আমার টার্গেট গণভবন, সেক্ষেত্রে আমি যেটা করেছি যে আমরা যখন সংসদ ভবনে দখল করে নেই, তো আমি হচ্ছে সংসদ ভবনের ভিতরে প্রবেশ করি না, আমি সোজা গণভবনে দৌড়ে চলে যাই। এবং সে কি দৌড়, আপনার হচ্ছে সেখানে আমাদের সাথে প্রায় 7-8 জন সহযোদ্ধা ছিল। 7-8 জন সহযোদ্ধার মধ্যে আমরা যখন আপনার হচ্ছে সংসদ ভবন ক্রস করে যখন আমরা গণভবনের দিকে যাই, আমাদের একটা সহযোদ্ধা হঠাৎ করে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। ওই সময় 5 তারিখে শেখ হাসিনা পালানোর পরেও, তো তখন আমি গণভবনের সামনে যখন যাই, গণভবনের গেট আটকানো হয়, দেয়াল টপকে গণভবনের ভিতরে প্রবেশ করি। যেহেতু আমি আমার এর আগেও ভিডিওতে বলেছি যে আমি শেখ হাসিনার বেডের দক্ষিণ পাশে আপনি বসে চা খাবো, দক্ষিণ পাশে বারান্দায়, সেক্ষেত্রে আমি সর্বপ্রথম দক্ষিণ পাশে যে বিল্ডিংটা আছে আমি ওখানে চলে যাই। তা আমি গিয়ে হচ্ছে
নিচতলায় যাই না, নিচতলায় আমার অন্য সহযোগীরা গিয়েছিল, কারণ আমার একটা হিসাব ছিল যে শেখ হাসিনার মতো মানুষ সে তো আর নিচতলায় থাকতে পারে না। তা দ্বিতীয় তলায় গিয়ে দেখি যে ভাই ওইটা শেখ হাসিনার রুম, ইভেন তো হচ্ছে ওই রুমে শেখ হাসিনা পালানোর সময় সে তার এসির সুইচটা বন্ধ করতে পারে না। তা আমি গিয়ে হচ্ছে আপনার ওই বেডে শুয়েছিলাম প্রায় 25 থেকে 30 মিনিটের মতো, কারণ ওখানে কেউ আসতেছে না। আমি আবার হচ্ছে ঢুকে যে এসির বাতাস যেহেতু বাইরে চলে যাবে, সেই জন্য আমি আমার দরজা একটু ওই যে লক করে দেয় না, লক করে দিচ্ছি। তো 25-30 মিনিট আমি দেখলাম যে একজন স্বৈরাচার এই বেডে থেকে এদেশের নিরীহ লক্ষ লক্ষ মানুষদের হত্যা করেছে, যে স্বৈরাচার বিডিআর একটা নাটক করে এদেশের দেশের পক্ষে কথা বলার যেই সৈনিকদেরকে মেরে ফেললো, এবং হেফাজতে ইসলামের নিরীহ আলেমদেরকে রাতের আধারে হত্যা করলো, এবং যেই সরকার বিএনপি এবং আওয়ামী লীগের যারা দেশের গণতান্ত্রিক মানুষের পক্ষে কথা বলেছে তাদের হত্যা করলো, তার প্ল্যান কী ছিল। তা আমি এমন ঘুরে ফিরে আমি শেখ হাসিনার রুমগুলোর সব মানে তার বারান্দা, তার কিচেন, আমি সব কিছু দেখলাম একটু। তো দেখার পর আমার ফিল হইলো যে ওনার ক্ষমতার মোহ ছিল, এবং ওখান থেকে তো তার সব প্ল্যান ছিল। তা আমি অনেকক্ষণ শুয়েছিলাম, শুয়ে থাকার পরে আমার কাছে খুব ভালো ফিল, মানে যেটা হচ্ছে আমার মনে হয় পৃথিবীর মধ্যে যদি আমি যদি এই বয়সে আমার এই 30 বছর বয়স যদি কোনো আনন্দময় কোনো স্মৃতি থাকে, সেটা হচ্ছে শেখ হাসিনার বেড়ে শুয়ে আমি যে বিজয় উল্লাস করতে পেরেছি। বিজয় উল্লাস বলতে একটা বিপ্লবীর ভাষা হয়, প্রতিবাদের ভাষা। আপনি হয়তো আমাকে দেখবেন যে আমি পায়ের উপরে পা দিয়ে বলেছিলাম যে গণভবন আমাদের দখলে। তার মানে হচ্ছে আমি ওখানে স্বৈরাচার শেখ হাসিনাকে আমি অপমানিত, লাঞ্ছিত করতে পারেছি। আমি একজন শেখ হাসিনাকে অপমান করিনি, আমি করেছি হচ্ছে যে রাতের অন্ধকারে যে দেশটাকে আপনার হচ্ছে দখল করেছে এবং বিনা ভোটে এবং নির্বাচিত প্রধানমন্ত্রী হয়েছে, তাকে অপমান করার জন্য আমি হচ্ছে পায়ের উপরে পা দিয়ে আমি বিজয় উল্লাস করেছি যে গণভবন আমাদের দখলে। আকাঙ্ক্ষার যদি সেক্ষেত্রে যান, সেক্ষেত্রে আমার জায়গা থেকে অনেকাংশেই পূরণ হয় না। আকাঙ্ক্ষার জায়গা থেকে প্রথম বলি, একটা মানুষ যদি সে কথা না বলতে পারে, সে আমি মনে করি যে সে তো নাগরিক না হয়। আমরা কথা বলতে পারতেছি, দেশে যাই হোক আমরা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের বিপক্ষে কথা বলতে পারতেছি, সমালোচনা করতে পারতেছি, আলোচনা করতে পারতেছি, কিন্তু আমরা এই রেজিমের সময় আমরা তো কোনো ভাই আলোচনা করতে পারিনি, আমরা সমালোচনা করতে পারিনি। আলোচনা করার জন্য ভাই আমাকে বিভিন্ন নাটকে আমাকে অ্যারেস্ট করা হয়েছে, আমার ছাত্রত্ব কেড়ে নেওয়া হয়েছিল ভাই। তো আমি ওই স্মৃতিতে আমি না যাই, বাট আমরা এখন কথা বলতে পারতেছি, আমরা স্বাধীন মতো চলতে পারতেছি। তারপরেও আপনার হচ্ছে একটা সরকার 16 বছর শাসনতন্ত্র ছিল, শেখ হাসিনা পালাইছে, বাট তার দোষরা তো পাই পালানে। এই দেশের এই অস্থিতিশীলতা পরিবেশের জন্য এই দোষরাই দায়ী। কারণ আপনারা হচ্ছে মন্ত্রী পরিষদ বিভাগ বলেন, সচিবালয় বলেন, সব জায়গায় আওয়ামী দোষররা ভাই এখন পর্যন্ত আছে। তো আশা করি এই দোষররা যখন থাকবে না, তখন দেশটা স্বাধীন এবং সার্বভৌমত্ব থাকবে ইনশাআল্লাহ।